সুধী দর্শক, মোহনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ভিন্ন মাত্রা আলোচনা অনুষ্ঠানের পক্ষ থেকে আমি নজমুল হক নান্নু আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের এই আলোচনা অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আজকের আলোচনা অনুষ্ঠানের বিষয়বস্তু নির্ধারিত হয়েছে ব্যাংক ঋণ, ঋণখেলাপি এবং আরও কিছু চলমান বিষয়বস্তুকে কেন্দ্র করে। আমাদের এই আলোচনা অনুষ্ঠানে দুজন বিশিষ্ট সাংবাদিক তারা উপস্থিত হয়েছেন। আসুন আমরা তাদের সাথে পরিচিত হই। প্রথমেই মুস্তফা কামাল মজুমদার, সিনিয়র অভিজ্ঞ একজন সাংবাদিক নেতা, এবং এরপরে সৈয়দ রনব, তিনি সম্পাদক দৈনিক আলোকিত প্রতিদিন। স্বাগত এবং আপনাদেরকে আজকের এই অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য। সুধী দর্শক, আমাদের এই অনুষ্ঠান ইউটিউব এবং ফেসবুকেও সরাসরি প্রচারিত হচ্ছে। তাছাড়া আগামীকাল 6:50 পুনরায় এই অনুষ্ঠানটি প্রচারিত হবে। এখন আমরা আলোচনায় যাই। প্রথমেই মুস্তফা কামাল মজুমদার, আপনার কাছে আমার প্রশ্ন যে আমরা জানি যে ব্যাংক ঋণ এবং খেলাপি এটা বহুল আলোচিত এবং একটি বড় সমস্যা হিসেবে দেখা দিয়েছে। একদিনে এই সমস্যার সমাধান হবে না। আমাদের এখান থেকে এত টাকা পাচার হয়েছে যেটা অকল্পনীয়। এক রূপপুর আণবিক প্রকল্পেই, বিদ্যুৎ প্রকল্পেই 69,000 কোটি টাকা বাইরে থেকেই ওই টাকাটা আপনার চলে গেছে, অর্থাৎ দেশে আসার আগেই ওটা বাইরে থেকে লেনদেন হয়ে গেছে। মানে ওটা কি বলা যায়, ওটাকে চুরি হয়েছে বা কোনো কিছু হয়েছে, এরকম একটা কিছু। তা আপনি বলুন যে আমাদের অর্থনীতিকে সচল করার জন্যে, আমাদের বাণিজ্য এবং শিল্পকে এবং আমাদের সামগ্রিক অর্থনীতিকে আজকে পরিপূর্ণভাবে মজবুত করার জন্যে এই সমস্যা থেকে কিভাবে আমরা মুক্ত হতে পারি তার একটি বিশ্লেষণ দিন। ধন্যবাদ নান্নু ভাই আপনার প্রশ্নের জন্য। প্রথমত আমরা যে খেলাপি ঋণ জি এবং ব্যাংকের দুরবস্থা, এটার উপর কিছু আলোকপাত করি। কয়েকদিন আগে অর্থমন্ত্রী একটা বিষয়ে উল্লেখ করতে গিয়ে বলেন যে খেলাপি ঋণের পরিমাণ প্রায় 5 লক্ষ কোটি টাকা। তো বিশাল অঙ্ক। তারপরে আবার আছে যে কিছু ব্যাংক এমনভাবে ঋণগ্রস্ত হয়ে পড়ছে যে আপনার সাবেক গভর্নর মনসুর সাহেব, আহসানিস মনসুর সাহেব 5টা ব্যাংকে একীভূত করে রেখে গেছেন যে তারা ইন্ডিপেন্ডেন্টলি চলতে পারছে না। আরেকটা বাংলাদেশের সবচেয়ে বড় ব্যাংক প্রায় পড়ন্ত অবস্থায় ছিল, কিন্তু তাদের সেই গভর্নর সাহেবের কথায় তাদের যে কাস্টমার বেসটা একটু স্ট্রং হওয়াতে তারা মোটামুটি চলতে পারতেছে। আসলে ব্যাংকিং ব্যবস্থা খুবই নাজুক অবস্থায় রেখে গিয়েছিল বা বিগত আওয়ামী লীগ সরকার। জি। তো সেখান থেকে অবস্থা উন্নতি করার জন্য ইন্টারিম গভর্নমেন্ট যে কাজটা করেছিলেন সেটা হলো ব্যাংকের প্রথমত এক্সচেঞ্জ রেটটাকে একটু স্টেবল করা, তারপরে একটু একটু করে ব্যাংকগুলিকে সচল করা। তারা অনেকটা সফল হয়েছিলেন। ব্যাংকগুলি এমন অবস্থায় গিয়েছিল যে এলসি ওপেন করতে পারতেছিল না, ইম্পোর্ট এক্সপোর্ট অ্যাক্টিভিটি হ্যাম্পার্ড হচ্ছিল। তো আপনার এই এক্সচেঞ্জ রেটটা স্টেবল করার পর কিছু কিছু ব্যাংকের তারল্য একটু ইমপ্রুভ করার পর এখন মোটামুটি ইম্পোর্ট এক্সপোর্ট অ্যাক্টিভিটিস মোটামুটি চলতেছে। কিন্তু তারপরও যে কথা থেকে যায় সেটা হলো এই যে আপনার ব্যাংকগুলি স্বাভাবিক অবস্থায় কবে ফিরে আসবে। এই 5 লক্ষ কোটি টাকা উদ্ধারের কঠিন পথ কি। আবার আরেকটা আছে যে আপনার বিগত মানে 9 সাল থেকে পর্যন্ত 24 সাল পর্যন্ত বছরে প্রায় 16 কোটি টাকা করে, $16 বিলিয়ন করে পাচার হয়েছে। ব্যাংকগুলি থেকেই পাচার হয়েছে $16 বিলিয়ন গত
গভর্নর সাহেব বলে গেছেন। ব্যাংকগুলিকে মুক্ত করার জন্য, ব্যাংকগুলিকে সচল করার জন্য আজকেও ফিনান্স মিনিস্টার স্টেটমেন্ট করেছেন আপনার সংসদে আলোচনা করতে গিয়ে, যে খুব সহজ হবে না, তবে গভর্নমেন্ট চেষ্টা করবে অতীতের মতোই যাতে দুরবস্থা কাটিয়ে ওঠা যায় সংস্কারের মাধ্যমে। এবং উনি খেলাপি ঋণের বিষয়েও একটি বলেছে যে ওই রিশিডিউল করার এটা একটা পদ্ধতি আছে। তবে এত বড় সাইজের খেলাপি, জি জি, 5 লক্ষ কোটি টাকা, এটা কি কম কথা? এটা কিভাবে উদ্ধার করবে, এটা বোধগম্য না। আর বিগত সরকার আমলে এগুলি এনকারেজ করা হয়েছে। আপনার যারা খেলাপি করেছে ঋণ, তাদের আরও এনকারেজ করা হয়েছে, তাদের আবার নতুন করে আপনার ঋণ নেওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে। এখনও বলা হচ্ছে যে যারা এই অপকর্মগুলি করছে তারা আবার নতুন সুযোগের অপেক্ষা করতেছে, তারা আবার ব্যাংকে ঢোকার চেষ্টা করতেছে, ইত্যাদি ইত্যাদি। তো আমার মনে হয় যেহেতু একটা গণতান্ত্রিক সরকার ক্ষমতায় এসেছে এবং এই বিএনপি সরকার 75-এর পরেও অর্থনৈতিক চাকাটাকে ঘুরিয়ে দিতে সক্ষম হয়েছিল। আবার 91 সালে ক্ষমতায় এসেও তারা সেই একই কাজটি করেছে। 2001 সালে যখন ক্ষমতায় আসছিল তখন আপনার তখনকার যে কেয়ারটেকার সরকার ছিল লতিফুর রহমান সাহেবের, উনি দেখলেন যে ন্যাম ভবন, তারপরে বিভিন্ন সেতু, এইসব প্রকল্পে এমনভাবে টাকা খরচ হচ্ছে যে তারা 90 দিন পরে নতুন নির্বাচিত সরকারের কাছে কোনো টাকা রেখে যেতে পারবে কিনা সন্দেহ ছিল। তখন তারা একজন অর্থনীতিবিদকে নিয়োগ করেন, তিনি ছিলেন ওয়াহিদুদ্দিন মাহমুদ। আমরা কী করবো, আমাদের পরামর্শ দেন। ওয়াহিদুদ্দিন মাহমুদ বললেন যে এই বড় বড় প্রজেক্টগুলির কাজ বন্ধ করে দেন, বন্ধ করে দিলে তারপর আপনি পরবর্তী সরকারের কাছে কিছু রেখে যেতে পারবেন, নাহলে সব শেষ হয়ে যাবে। ঠিকই বলি। তো আপনার তাই করলেন লতিফুর রহমান সরকার, কিন্তু সাইফুর রহমান সাহেব হওয়ার পরে সে অর্থনীতিটা আবার চাঙ্গা করে ফেললেন। অনেস্টলি কাজ করলে আপনার দুরবস্থার থেকেও সেখানে রেহাই পাওয়ার একটা পথ রচনা হয়, যদি অনেস্টলি কাজ করা এবং অর্থনীতির রীতিনীতি অনুযায়ী পদক্ষেপ নেওয়া হয়, তাহলে এটা হতে পারে। ধন্যবাদ আপনাকে, পরে আবার আসবো। সৈয়দ রানা, আপনার কাছে আমার প্রশ্ন, যে 5টি ব্যাংক একত্রিত করে হাসান এইচ মনসুর যেটা করেছিলেন, এই 5টি ব্যাংক কিন্তু ইসলামিক ব্যাংক হিসেবে কিন্তু সেখানে নাম যোগ আছে, আপনি খেয়াল করে দিন। তো সেই পদ্ধতিটা কতটুকু পর্যন্ত আপনার সফল হয়েছে বা সফল হওয়ার পথে থাকতে পারে, আপনি একটু বিশ্লেষণ দিন। হ্যাঁ, ধন্যবাদ। অ্যাডভোকেট জনাব নাজমুল হক নন্দ মহোদয় এবং সহ আলোচক মোস্তফা কামাল মজুমদার এবং মোহনা টিভির যারা দর্শক এই মুহূর্তে দেখছেন কিংবা পরে দেখবেন, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। সরকার যে উদ্যোগটি গ্রহণ করেছে যে 5টি ব্যাংকে একীভূত করবে এবং 14টি ব্যাংকের ব্যবস্থাপনা যে পর্ষদ ছিল সেই পর্ষদকে ঢেলে সাজানোর যে প্রক্রিয়াটি, এই প্রক্রিয়াটি সরকার গ্রহণ করেছে। তো এটি ব্যাংকের সচলতা বৃদ্ধি করতে পারে বলে আমি ব্যক্তিগতভাবে মতামত পোষণ করি। তার আগে যে কথাটি বলা দরকার সেটা আওয়ামী লীগ শাসনামলে 80% টাকা বিদেশে লুটপাট হয়েছে ব্যাংকিং সেক্টর থেকে গত আওয়ামী লীগ সরকার আমলে। 92,000 কোটি টাকা থেকে শুরু করে 2 লাখ কোটি টাকা পর্যন্ত লোপাটের ইতিহাস আমরা জানি ব্যাংকিং সেক্টরে, এবং সেখানে 8টি ব্যাংক একেবারে অচল অবস্থায় আওয়ামী লীগ সরকার রেখে গিয়েছিল, যেখান থেকে আমাদের সহ আলোচক সিনিয়র সাংবাদিক মোস্তফা কামাল মজুমদার মহোদয় যে কথাটি বললেন যে ইন্টারিম গভর্নমেন্ট কিছুটা ফিরিয়ে আনবার চেষ্টা করেছিল এবং বাকি যে বিএনপি গভর্নমেন্ট মেরামত করবার চেষ্টা করছে। আমরা আশাবাদী এই কারণে যে আমরা আশা রাখতে চাই, আশায় ভর করতে চাই যে আমাদের অর্থনৈতিক দুরবস্থা ফিরে আসবে। কিন্তু তার আগে যেটা দেখা দরকার যে টাকাটা এমনভাবে পাচার করেছিল যে অর্থনৈতিক বিশ্লেষকরা বলেছিল যে রক্ত শূন্য করে ফেলেছে ব্যাংকে, মানে তারল্য একেবারে সংকট করে ফেলেছিল। সেই ক্ষেত্রে 14টি ব্যাংকের যে পরিচালনা পর্ষদ, এই পর্ষদকে যদি ঢেলে সাজানো যায় কিংবা 5টি ব্যাংকে যদি একীভূত করা যায়, সেই ক্ষেত্রে এই পদ্ধতিটি ভালোর দিকে যেতে পারে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি।
আর পাচারের যে ইতিহাস খুব লম্বা, যেটি আপনি বলছিলেন যে 59,000 কোটি টাকা যেটি পারমাণবিক জি বিদ্যুৎ কেন্দ্র থেকে পাচার করেছিল টিউলিপ সিদ্দিকী, সেটি আসলে রাশিয়ার সহযোগিতায় না, রাশিয়ার সহযোগিতায় বাইরে থেকেই সেটা পাচার করেছে। 5 বিলিয়ন মার্কিন ডলার যেটা আত্মসাৎ করার যে অভিযোগ, যুক্তরাজ্যে অর্থ স্থানান্তরিত হয়েছে এবং যেটা আপনার শেখ রেহেনা এবং শেখ হাসিনা এর সাথে সরাসরি জড়িত ছিল। এটি আমরা দেখেছি যে দুর্নীতি দমন কমিশনে এ বিষয়ে মামলা হয়েছে। মালয়েশিয়া এবং বিভিন্ন ব্যাংকিং সেক্টর ঘুরে লন্ডনে বিলাসবহুল বাড়ি গাড়ি সম্পত্তি, তারল্য টাকা ব্যাংকে রাখা ইত্যাদি ইত্যাদি, এই কাজগুলো আমরা দেখেছি যে এইভাবেই টাকাগুলো পাচার হয়েছে। পাচারের সাথে রাশিয়ার রোসাটেমের সাথে সম্পৃক্ত বিভিন্ন সুলাল ফান্ড, অবৈধ তহবিল থেকে অর্থ সরিয়ে নেওয়া হয়েছে। আসলে এটা বিদেশ থেকেই এই অর্থগুলো সরিয়ে নেওয়া হয়েছে। সেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যেটি আমাদের বর্তমান প্রধানমন্ত্রী, যাকে আমরা আস্থার জায়গায় রাখতে চাই, স্বপ্ন দেখতে চাই, সচল করার যে উদ্যোগ তিনি গ্রহণ করলেন, সেই ক্ষেত্রে এইখানে একটা ন্যারেটিভ আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি যে এটি শেখ হাসিনা এই প্রকল্পটি হাতে নিয়েছিল, যেটি তারেক রহমান এর পূর্ণতা দিতে যাচ্ছে। সেই ক্ষেত্রে যারা এই ন্যারেটিভগুলো তৈরি করছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই যে যেইখানে 5 বিলিয়ন মার্কিন ডলার এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রকে কেন্দ্র করে টিউলিপ সিদ্দিকী সরিয়ে নিল কিংবা পাচার করল বা বিদেশ থেকেই লোপাট করে দিল, সেই প্রকল্প নিয়ে আওয়ামী লীগের খুব বেশি খুশি হওয়ার কোনো কারণ নেই। কারণ ঘাটলে দিন শেষে তাদের একেবারেই দেখা যাবে যে তাদের খারাপ চিত্রগুলো এবং তারা লোপাটের চিত্রগুলো সামনে চলে আসবে। অবশ্যই। আচ্ছা, এখন প্রশ্ন হলো আপনাদের দুজনের কাছে, এই যে বিশাল অর্থ পাচার হয়েছে, এই অর্থটা কিভাবে আমাদের দেশে আনা সম্ভব? এটি আপনার কূটনৈতিক যে কূটনৈতিক সমঝোতার মাধ্যমে বিদেশের সাথে লবিং করে, লবিস্ট নিয়োগ করে অর্থ ফিরিয়ে আনা সম্ভব। এরকম রেকর্ড পৃথিবীর অনেক কান্ট্রির সাথে অনেক কান্ট্রির আছে, বাংলাদেশেরও আছে। যেমন উদাহরণ দেন। অনেক কান্ট্রিরই আছে, যেমন আপনার টাকা পাচার হওয়ার পর বাংলাদেশে ফেরত এসেছে। ইন্টারিম গভর্নমেন্টও তো কিছু টাকা ফেরত এনেছে, কিছু টাকা ফেরত এনেছে। হ্যাঁ, ঠিকই বলেছেন আপনি, তবে এটা অত্যন্ত জটিল কার্যক্রম। লবিস্ট চেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো আপনার এজেন্ট আছে। আপনার ব্রিটিশ হাইকমিশনার গতকালকে বলেছেন যে তারা বাংলাদেশি কিছু মানুষের বেশ কিছু টাকা তারা জব্দ করেছেন ব্রিটেনে। তো আমরা জানি সেখানে সাবেক হাউজিং মিনিস্টার সাইফুজ্জামান সাহেব 600-র মতো বাড়ি কিনেছিলেন, তাই না? 600-র মতো। তো ওইসব গভর্নমেন্ট যদি সহযোগিতা করে, আমেরিকা তো বেশ কিছু লোকের টাকা পয়সা জব্দ করার খবর শুনেছি। তো এগুলি গভর্নমেন্টের ইনিশিয়েটিভের উপর নির্ভর করে। আবার সাথে সাথে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট যোগাযোগের পাশাপাশি প্রাইভেট এজেন্টও আছে কিন্তু। আপনার কানাডা নিবাসী আমাদের অধ্যাপক জসিমউদ্দিন আহমদ সাহেবের ওয়াইফ নাজমা আহমদ, উনি বলছিলেন যে এজেন্ট নিয়োগ করলে তারা খুঁজে বের করে যে টাকাগুলি তারা কোথায় লাগিয়েছে। অ্যাকচুয়ালি বটম লাইন ওইটা আপনি যার কথা বললেন তারা খবর দিতে পারবে, কিন্তু আপনি টাকাটা আনবেন কেমন করে, সেই পদ্ধতিটা তো সেটা আসলে খুব ডিফিকাল্ট। ওইটা উনি খবর দিয়েছেন, ওটাতে একজন সাংবাদিকও খবর দিতে পারে, যারা এক্সপার্ট। ওইটা কোনো যারা এক্সপার্ট তাদের মন্তব্য হলো যে অতীতে দেখা গেছে যে টাকা নিয়ে গেছে, এটা তো নিয়ে তারা আস্ত রাখে না, কোথাও লাগিয়ে ফেলে, খরচ করে ফেলে। তাহলে আপনার প্রাইভেট এজেন্টরা আপনার করবে কেমন করে? আপনি বলতে পারবেন কূটনৈতিকভাবে যেটা বললেন আর কি, কূটনৈতিক অ্যাম্বাসিডর, হ্যাঁ, এটা দিয়ে আপনি হবে। যাই হোক, আপনাদের ধন্যবাদ এই বিষয়ের উপর আপনার চমৎকার আলোচনা করেছেন তথ্য দিয়ে। আপনার ব্যাংক এবং ঋণখিলাপি যারা আছে তাদের সম্পর্কেও আপনারা অতটা না হলেও বাংলাদেশে যারা ঋণখিলাপি আছে সরকারের উচিত হবে সতর্ক হওয়া, যারা ঋণখিলাপি তাদেরকে যেন কোনো অবস্থাতেই যেন তাদেরকে অত্যন্ত উদারভাবে যেন গ্রহণ না করেন। ঋণখিলাপি আমাদের দেশে এটা একটা অভিশাপ। শিল্প কলকারখানা করবে না, বিদেশে টাকা পাচার করবে, এই অভ্যাস থাকতে পারে। যাই হোক, আপনাদের দুজনকে ধন্যবাদ। এখন আরেকটি বিষয় আসি, সেটা হলো যে আপনারা জানেন যে আমাদের একটা জাতীয় সংসদ আছে এবং আমরা খুব সূক্ষ্ম একটা চমৎকার নির্বাচনের মাধ্যমে একটি জাতীয় সংসদ পেয়েছি। আপনারা কি লক্ষ্য করেছেন যে এইখানে যে আলোচনা হয়
সংসদীয় রীতি নীতি এইগুলো সমস্ত কিছু অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে তারা অনুসরণ করছেন না, অসংসদীয় বক্তব্য বলছেন। তাহলে এটার কারণ হলো যে তারা যে বক্তব্যটা এনেছেন জুলাই সনদকে কেন্দ্র করে, সেখানে বর্তমান সরকার অর্থাৎ বিএনপির সরকার বলছেন যে জুলাই সনদে আমরা স্বাক্ষর করেছি, যেভাবে স্বাক্ষর করেছি, যেটা আমরা বলেছি সেটা আমরা বাস্তবায়িত করব, বাস্তবায়ন আমাদের হবে, নোট অফ ডিসেন্ট আছে, মনে রাখতে হবে, এবং সেভাবেই ভোট পড়েছে। কিন্তু বাইরে যারা বিরোধী দল তারা বলছেন যে জুলাই সনদ হচ্ছে না, সুতরাং তারা আন্দোলনের প্রস্তুতি গ্রহণ করছেন। এই বিষয়টা আপনি একটু বিশ্লেষণ করুন আমার কাছে। এটা গতকালকেও একটা ডেভেলপমেন্ট হয়েছে, সেটা হলো জি। সরকারের তরফ থেকে বলা হয়েছে যে আমরা একটা কমিটি, সংবিধান সংশোধন করার জন্য একটা বিশেষ কমিটি করার জি, উদ্যোগ নিয়েছি, এবং বিএনপি থেকে 7 জন, আরও কয়েকটা দল থেকে 5 জন, মোট 12 সদস্য তারা এখনো নাম দেননি, দেবেন আর কি, সিলেক্ট করেছেন। অপোজিশনকে আহ্বান জানিয়েছেন যে আপনারা 5 জন জি সদস্যের নাম দেন। এখন লিডার অফ দ্য অপোজিশন বলেছেন যে এই বিষয়ে আমাদের মধ্যে আলোচনা করতে হবে, আমরা আপনারা যেভাবে সংবিধান সংশোধন করতে যাচ্ছেন তার সাথে আমরা একমত না, আমরা চাইছি সংস্কার, আর আপনারা করতেছেন সংশোধন, কাজে এইটা নিয়ে আমাদের বসতে হবে। এটা নিয়ে আজকেও পার্লামেন্টে ডিবেট হয়েছে, কথাবার্তা হয়েছে। আসলে ডিফারেন্সটা যেখানে জি সেটা হলো যেটা জুলাই ডিক্লারেশনের মাধ্যমে পরবর্তীতে যে একটা কথা হয়েছিল যে সংবিধান সংস্কার পরিষদ একটা হবে, তার মাধ্যমে কিছু কাজকর্ম করা হবে। আর আরেকটা কথা হলো যে সাংবিধানিক পরিবর্তনের কিছু সুপারিশ ওর মধ্যে আছে। তো সাংবিধানিক পরিবর্তনের যে সুপারিশগুলো আছে জি সেগুলো বিএনপির যে আপনার ইয়ে ছিল, আপনার কর্মসূচি ছিল, তার মধ্যে ওগুলো ছিল, জি। বেশিরভাগই ওখানে ছিল। তো তাদের বক্তব্য হলো যে সংশোধন না, সংস্কার। জি আর গভর্নমেন্টের কথা হলো সংস্কার হলো একটা কন্টিনিউয়াস প্রসেস। এই সংস্কার শুরু হয়েছিল জিয়াউর রহমান সাহেবের সময় থেকে, খালেদা জিয়াও সংস্কার করেছেন, এখন তারেক রহমান সাহেবের নেতৃত্বেও আরও সংস্কার হবে, সংবিধান আরও। কারণ সংস্কার তো আপনার একটা গতিতে চলবে, সংস্কার চলতেই থাকবে, সংস্কার থামবে না তো। আর অপোজিশনের কথা হলো যে জুলাই ডিক্লারেশনটারে তারা একটু ভিন্ন মাত্রায় দেখতে চায়। তারা এটার থেকে নতুনভাবে নতুন বাংলাদেশের একটা চিন্তা ভাবনা, আপনার একটা স্পিরিট চেঞ্জ হবে, তারা এরকম মনে করে। তো একটা কথা ঠিক যে যেভাবে আমাদের সংবিধান এখন লিপিবদ্ধ করা আছে, জি সেটার সব ধারা অনুসরণ করে কিন্তু সংবিধান পরিবর্তন করা সম্ভব না। সেখানে এমন এমন কথা আছে যে এগুলি পরিবর্তন করা যাবে না। তো সেই ক্ষেত্রে আপনার এই যে জুলাই ডিক্লারেশন, তার জন্য যে আবার ইয়ে হলো, আপনার রেফারেন্ডাম হলো, সেটা কিন্তু সরকার এবং সংসদকে শক্তি দিচ্ছে যে আপনারা করেন। তো সেটা একটা পজিটিভ দিক আছে। তো অপোজিশন যেটা চাচ্ছে যে একদম তাদের কথা মতোই হবে। আবার আজকে সরকার যেটা বলছে যে আপনারা তো আপনাদের কথা বলেছেন, আমরাও জুলাই ডিক্লারেশন যখন আমরা অনুমোদন করি বা সই করি, আমরা সেই আলোচনার মধ্যে ছিলাম, আমাদের নোট অফ ডিসেন্ট ছিল, তার ভিত্তিতে আমরা নির্বাচন করেছি। নির্বাচন করে বর্তমান সরকার ক্ষমতায় আসছে 2/3 মেজরিটি নিয়ে। এটা তো জনগণের একটা ম্যান্ডেট। অবশ্যই। তো কাজেই